বিএনপির সঙ্গে শরিকদের আসন সমঝোতা সম্ভবত আজকে শেষ হয়ে যাচ্ছে। সর্বশেষ যে খবর অনলাইনে দেখা গেল যে, যেমন ধরেন এই খবরে বলা হচ্ছে নূর ও রাশেদের জন্য যে দুটি আসন ছাড়লো বিএনপি। এই শিরোনামে দেখা যাচ্ছে যে আজকেই ব্রিফিংয়ের মাধ্যমে নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানকে দুটি আসন দিয়েছে। নুরুল হক নূরকে পটুয়াখালী ৩, এখন মামুন হাসান আছে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, তিনি যদি না বসেন তাহলে নুরুর জন্য সমস্যা হবে। ঝিনাইদহ ৪ রাশেদ খান পেয়েছেন। আমি জানি না ওই আসনে বিএনপির খুব শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী আছে কিনা। যদি থাকে, তারা যদি স্বতন্ত্র ইলেকশন করে তাহলে হয়তো সমস্যা হতে পারে। যাই হোক, সেটা বড় কথা না। বিএনপি তার কথা রাখছে। আমি বলছিলাম যে বিএনপির এখন প্রতিটা আসন, একটা আসন ছাড়া মানে মনে করেন ১,০০০টা স্থানীয় সরকার পরিষদের যে নির্বাচনী আসন সেটা ছেড়ে দেওয়ার মতো, পৌরসভা বা সিটি কর্পোরেশন এরকম। কারণ এটা ক্ষমতার, একটা আসনের জন্য ক্ষমতা এদিক সেদিক হয়ে যেতে পারে। যাই হোক, তারপরও এখন বিএনপির কিছু করণীয় নেই, কারণ যেহেতু জাতীয় সরকার করবে আর গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে চায় বিএনপি, সেই কারণে তাকে এই ঝুঁকি নিতে হবে। ঢাকা ১২ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক, এটাও আমি জানি না কি হবে শেষ পর্যন্ত। সেখানে শক্তিশালী প্রার্থী বিএনপির নীরব, তার যে সাংগঠনিক অবস্থান, সেই অবস্থানকে উপেক্ষা করে হবে কিনা জানি না। হচ্ছে মানে মোটামুটি যেই খবরগুলো প্রকাশ হয়েছে, বগুড়া ২ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না তিনি, সেক্ষেত্রেও বিএনপি সেখানে ঐক্যবদ্ধ হওয়ার দরকার, নতুবা জামাতের হাতে চলে যেতে পারে আসনটি বলে অনেকে আশঙ্কা করছে। পটুয়াখালী ৩ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, ঝিনাইদহ ৪ গণ অধিকার পরিষদের রাশেদ খান, আগেই বলেছি। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে জুনায়েদ সাকি, পিরোজপুর ১ আসনে জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, যশোর ৫ আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাস, আর লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ কুমিল্লা ৭ আসন প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন। তো রেদওয়ান আহমেদ জয়েন করেছেন ধানের শীষ প্রতীক নিয়ে, তিনি লড়বেন। এর আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির আর একটা অংশের প্রধান সাদাত হোসেন সেলিম, তিনিও লক্ষ্মীপুর ১ আসন থেকে লড়বেন। তো যেহেতু ধানের শীষ নিয়ে তারা লড়বেন, দলে যোগ দিয়েছেন, ফলে তাদের ব্যাপারটা অতটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে শরিকদের জন্য যে আসনগুলি ছাড়া হয়েছে, সেখানে যদি নিজস্ব সাংগঠনিক বেজ না থাকে তাহলে জিতে আসা বিএনপির উপর ভর করে, কারণ বিএনপি যেহেতু একটা মাস অর্গানাইজেশন, ক্যাডার ভিত্তিক দল না, ফলে এখানে তারা দাঁড়িয়ে যাবেন। যেমন ব্রাহ্মণবাড়িয়া যে আসনে ২, সেখানে রুবিন ফারহানা বলেছেন যে তিনি প্রয়োজনে দল ছাড়বেন। আমি জানি না, শেষ মুহূর্তে হয়তো তারেক রহমান তাকে রিকোয়েস্ট করে রাখতে পারে দলে। আমিও মনে করি যে রুবিনের পাওয়া উচিত ছিল, কিন্তু আবার এমনটাও হয়তো ঠিক হবে না যে এরকম একটা গুরুত্বপূর্ণ অবস্থান থেকে দল ছেড়ে দেয়া, কারণ দলের দুর্দিনে তিনি ছিলেন, দল তো তাকে সংরক্ষিত আসনে নমিনেশন দিয়েছে, তখনও কিন্তু অনেক বিতর্ক ছিল। এবং রুবিন ফারহানার কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বী আছে, বিতর্ক আছে যে রুবিন ফারহানা ওইভাবে দলকে ওন করেন না, যদিও রুবিন ফারহানা আবার বিএনপিকে রিপ্রেজেন্ট করেছেন এবং অনেক হুমকি অনেক মিলায়। তারপরও দল ছেড়ে, দল থেকে পদত্যাগ করে তিনি স্বতন্ত্র হিসেবে দাঁড়াবেন, এই জায়গাটা হয়তো কনসিডার করা হতে পারে। আমি মানে আমার ঘটনা হচ্ছে, আমি একটু এই ব্যাপারে একটু আমার অবস্থানটা একটু অন্যরকম। রুবিন ফারহানাকে অবশ্যই চাই বিএনপির প্রার্থী হিসেবে, কিন্তু আবার কোনো কারণে নমিনেশন না দিলে দল ছাড়ুক রুবিন ফারহানা, এটাও চাই না। এইরকম একটা দ্বন্দ্বের মধ্যে আমি আছি। শুভকামনা রুবিন ফারহানার জন্য, এবং সবচেয়ে বড় শুভকামনা বিএনপির জন্য, বিএনপি যাতে রুবিন ফারহানাকে না হারায়। আশা করি তারেক রহমান এসে বিষয়টা মিটমাট করবেন, দলকে ঐক্যবদ্ধ করেন। শুধু দলকে না, পুরো জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তি এখন যদি তারেক রহমানের পেছনে না দাঁড়ায় তাহলে কিন্তু মহাবিপদ। কারণ গত কয়েকদিনের তাণ্ডব, 1 বছরের যে মব সন্ত্রাস, সেখান থেকে বাঁচতে গেলে একটা শক্তিকে বেছে নিতে হবে এবং তার পেছনে ঐক্যবদ্ধ হতে হবে।
এর ব্যত্যয় ঘটলে কিন্তু বিপদ, মহাবিপদ। আমি বলছি যে মহাবিপদ সংকেত সামনে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।